চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে আন্দোলনকারীরা বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলা মোটরের দিকে এগিয়ে যায়। এদিকে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেললাইন অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন বাংলা ব্লকেট। এর আগে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। গত 1 জুলাই থেকে আন্দোলন করছেন তারা। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। অবরোধের খবর নিয়ে পরিবার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। এমন শিক্ষার্থীরা কোন কোন সড়ক অবরোধ করে রেখেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? আজ বিকেল 4টা থেকে কিন্তু এই বাংলা ব্লকেট শাহবাগে শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি যে সায়েন্স ল্যাবরেটরি দুপুর 1টা থেকেই ব্লকেট করা হয়েছে এবং হানিফ ফ্লাইওভার যেটি রয়েছে সেই রাস্তা থেকে নামার যে পথটি রয়েছে সেটিও কিন্তু ব্লকেট হয়ে গেছে। এবং শাহবাগে যখন এই শিক্ষার্থী আন্দোলনকারীরা যখন এসেছে তখন আমরা দেখেছি পুলিশের একটি ব্যারিকেড ছিল মেট্রো রেলের নিচে, সেই ব্যারিকেড ভেঙে তারা পুলিশকে সরিয়ে দিয়ে রাস্তা থেকে তারা পরিবার যে মোড়টি রয়েছে সেই মোড়টি তারা দখলে নেয় এবং পুরো এলাকাটি এখন আসলে এই আন্দোলনকারীদের দখলে রয়েছে এবং পুরো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এবং এই যান চলাচল বন্ধ থাকার কারণে একেবারেই চারিদিকের যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে স্থবির হয়ে রয়েছে এবং এই পথে যারা চলাচল করার চেষ্টা করছেন তারা কিন্তু কোনোভাবেই পায়ে হাঁটা ছাড়া এই পথ দিয়ে চলাচলের কোনো উপায় নেই। সকল গাড়ি বন্ধ রয়েছে। সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন এই 3টি হাসপাতাল রয়েছে শাহবাগের মোড়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, বারডেম হাসপাতাল এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। এই 3টি হাসপাতালে যারা রোগী আছেন তারাই মূলত এই পথটি ব্যবহার করায় বেশি ভোগান্তিতে পড়ছেন। এছাড়া শিক্ষার্থীরা যে দাবিটি করছে যে 2018 সালে যে পরিপত্র রয়েছে সেই পরিপত্র অনুযায়ী তারা সেটি আবার পুনর্বহাল হবে সেটি চাইছেন এবং একই সাথে তারা বলছেন আমরা একটু দেখাই যে আন্দোলনকারীরা আসলে গণমাধ্যমের সাথে গাড়ি বাতিলও তারা চান। কিছুটা কোটা যেটি শুধুমাত্র প্রতিবন্ধী কোটা নিয়ে কোনো ধরনের আপত্তি নেই। এছাড়া যত ধরনের কোটা রয়েছে সব কোটায় তারা সংস্কার চাইছেন এবং সেটি সংস্কার করে তারা সরকার খুব দ্রুত এই সম্পর্কে এই ক্ষেত্রে পদক্ষেপ নেবে। আর না হলে এই যে ব্লকেট সেই ব্লকেটটি তারা জারি রাখবেন। অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে সন্ধ্যা 6টা নাগাদ তারা চলে গিয়েছে, কিন্তু আজ কোনো নির্দিষ্ট টাইম নেই, অর্থাৎ কোনো সময় তারা বেঁধে দেননি যে কয়টা পর্যন্ত থাকবেন। তারা বলছেন যে এটি চলবে, অর্থাৎ রাতভর যদি তারা থাকেন তাহলে পুরো শহরের যে পরিস্থিতি তাতে আসলে অনেকটা অচল অবস্থায় দেখা দেবে। এবং অন্যান্য যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলো অন্যান্য রয়েছে বন্ধ করে দেবেন এমন নির্দেশনা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন। তারাও সেটিতে সম্মতি জানিয়ে অন্যান্য জায়গাতেও আমরা যতটুকু খবর পাচ্ছি যে সেই পয়েন্টগুলোতে অর্থাৎ বাংলা ব্লকের যে নামটি তারা দিয়েছেন সেই বাংলা ব্লকেরটি তারা সকল সড়ক মহাসড়ক বন্ধ করার কথা বলছেন এবং এটি তারা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন সেই কথাই তারা বলছেন। এখনও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা একটি বলছেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং এছাড়াও কোর্টের যে রায়ের অপেক্ষায় রয়েছে সবগুলোতেই আসলে তারা পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এই কথাই কিন্তু তারা বারবার বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগের এখনকার যে পরিস্থিতি একেবারেই শাহবাগ মোড় থেকে শুরু করে মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাব পর্যন্ত কিন্তু গাড়ির জট রয়েছে। একই সাথে পরিবার এই যে মোড়টি রয়েছে সেই মোড়টি কিন্তু এতদিন ফাঁকাই ছিল, কিন্তু সেই পরিবার মোড়টিও আমরা দেখতে পাচ্ছি যে আজ পুলিশের ব্যারিকেড ভেঙে সেই পরিবার মোড়টি দখল করা হয়েছে। সেই কারণে মৎস্য ভবন হয়ে কাকরাইল হয়ে যে সকল গাড়িগুলো অনেকটা বাইপাস করেই শাহবাগ মোড়কে এড়িয়ে চলাচল করত সেই পরিস্থিতিও আজ বন্ধ হয়ে গেছে, যে কারণে মগবাজার সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেগুলোই যদি বন্ধ থাকে তাহলে এই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিগুলোর কিন্তু আসলে তেমন কোনো উন্নতি করা যাবে না। এবং একই সাথে
যারা এই সড়কে আটকে আছেন, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যারা অসুস্থ রোগী রয়েছেন, তারা একটু বড় ভোগান্তিতে পড়ছেন। গাড়ি নিয়ে বের হওয়ার কোনো উপায় নেই, তারা পেছনেও যেতে পারছেন না, সামনেও যেতে পারছেন না। যারা পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা আছে তারা গাড়ি ছেড়েই যাচ্ছেন, কিন্তু যাদের আসলে পায়ে হাঁটা আমরা দেখছিলাম আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আপনি সে খবর রাখতে থাকুন, এসে পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে, জানবো এই বিষয়ে আরও বিস্তারিত। দর্শক, সারা দেশের সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রবিবার সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের গতি বাড়াতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। আজকে কর্মসূচি হিসাবে আমরা রেখেছি ক্লাস পরীক্ষা বর্জন এবং আজকে আমরা গণসংযোগ এবং প্রচারণা চালাচ্ছি আগামীকালকের প্রোগ্রামের জন্য। কোটা যে পদ্ধতি সেটা আর কি বাতিল করা, তার মানে হচ্ছে 2018 সালের যে কোটা সংস্কারের যে পরিপত্র সেটা পুনরায় বহাল করা। মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজট দেখা দেয়। সকাল থেকে এই আন্দোলনে নামে কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি চলছে। এ দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় পেনশন স্কিমটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। বেলা 12টার দিকে কলা ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমটি তাদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করে দ্রুত এটি বাতিলের দাবি জানান তারা। 35 বছর চাকরি করার পরে আমরা একটা এককালীন গ্র্যাজুয়েটি পেতাম, এখন এই প্রত্যয় স্কিমে এই গ্র্যাজুয়েটি টোটালি বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা এভাবে আন্দোলনে আছে, আসলে আমাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, এটা আমরাও বুঝি। কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালোভাবে শিক্ষা ব্যবস্থা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারবো, সেটার জন্য আমরা আসলে আজকের এই আন্দোলনে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি সুদৃষ্টি দেন তাহলে অবশ্যই আমরা ভেবে দেখব, কারণ যে বিষয় নিয়ে আন্দোলন সেটা যদি কোনো সমাধান না হয় তাহলে তো আমরা রাজপথে থাকবই। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ও সমমনা দলগুলো এখন পেনশন ও কোটায় ভর করে দিবা স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কোটা বহালের সিদ্ধান্ত সরকারের নয়, কোটা নিয়ে আদালত সিদ্ধান্ত দেয়। কারা কোন ইস্যুতে আন্দোলন করছে তাও আদালতই দেখবে। এছাড়া প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ চলছে, শিগগিরই ফলাফল পাওয়া যাবে। আন্দোলনে ব্যর্থ এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি, এটা আইনের ব্যাপার। আইনের বাইরে আমরা কি করে যাব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় যুব মহিলা লীগের নেতাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা। লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু
আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যার ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী আর কখনো রক্তাক্ত হবে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার ভাষণে আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতির পিতার ভূমিকা তুলে ধরেন। বাবার পথ অনুসরণ করে বাহিনী ও দেশকে এগিয়ে নিতে তার নেওয়া উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী। জীবনের ঝুঁকি নিয়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশ্বের প্রতিটি ফোরামে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সোচ্চার থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। আমি আমাদের প্রিয় গার্ডসদের বলবো যে নিশ্চিত নিরাপত্তাই গার্ডসদের লক্ষ্য। এই মঞ্চে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি এই রেজিমেন্টের সদস্যগণ সাহস, আন্তরিকতা, পেশাগত দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দেশপ্রেমের শপথে বলিয়ান হয়ে সর্বদা দায়িত্ব পালন করে আসছেন। আপনাদের এই কর্তব্য পালনের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত অনুষ্ঠানের মাধ্যমে এই গার্ড রেজিমেন্ট আগামীতে আরও দক্ষতা অর্জন করবেন, সেটাই আমাদের কামনা। 4 দিনের সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে 20টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, চীন যদি তিস্তা নিয়ে আলোচনা করে তবে বাংলাদেশ আগ্রহ দেখাবে, কিন্তু যেহেতু তিস্তা ভারতের নদী তাই এই বিষয়ক আলোচনা ভারতের সাথে বেশি জোরালো হবে। আমাদের সাথে এমওইউ হবে, কোনো চুক্তি হচ্ছে না। অতীতে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে সেগুলো নিয়ে স্বাভাবিকভাবে ওয়ার্কিং লেভেলে আলোচনা হবে। দেখুন, তিস্তা নদী 2 দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। উত্তরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে ধরলার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের 5টি এলাকা। গাইবান্ধায় কোনো এলাকায় বাড়ি ঘর 2 থেকে 3 ফুট পানিতে ডুবে আছে। জামালপুরে পানি কিছুটা কমতে শুরু করলেও বিচ্ছিন্ন হয়ে আছে মেলান্দহ মাহমুদপুরের সড়ক যোগাযোগ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নতুন করে ধরলার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের 5টি এলাকা। রাস্তা তলিয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। পানিতে বন্দী এসব এলাকার মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন খাবার ও শুদ্ধ পানি। পানি আসছে, মানুষের কাজ কাম কি করে খায়, হঠাৎ পানি আসার কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। বর্তমানে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ সবগুলো নদীর পানি বেড়েছে। এতে নদী তীরে এলাকায় তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। একইভাবে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও এসব এলাকার মানুষের বাড়িঘরে হাঁটু ও কোমর পানি। বাড়ির সামনে আল্লাহ উঁচু জায়গা অব্দি বসে আছি, পানি খুব কষ্ট হচ্ছে। গরু বাছুর নিয়ে, ছাগল ভেড়া নিয়ে কি অবস্থা। দুর্গত মানুষের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে 181টি স্থায়ী ও 80টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু দুর্গত বেশিরভাগ মানুষেরা তাদের বাড়িঘর ফেলে আশ্রয়কেন্দ্রে আসতে চাচ্ছেন না। জামালপুরে পানি কিছুটা কমতে শুরু করলেও বিচ্ছিন্ন হয়ে আছে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ। এতে 150 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তলিয়ে গেছে 7000 হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। আমরা বন্যার মধ্যে ভাসি যাওয়া নাকছি, এখানকার বন্যার মধ্যে এখন খাই কি, বাড়ি ঘর দিয়ে রাঙ্গরে নাই খেয়ে। আমার তো বাড়ির পানি, আমি বউ পেটে নিয়ে গাবতলি বাড়ির মধ্যে স্কুলের অফিসের বাড়ির মধ্যে আছি। এখন আমরা কি খাই? আমার কাজকর্ম নাই,
কোনো কিছু নেই, সব বাড়িতে বস না, বাড়িতেও পানি। পোলা মানে রেখে খাওয়াই, আমরা নিজে রেখে খাই, এইভাবে কোনো কিছু সাহায্য পাইতেছি না। এছাড়া লালমনিরহাট ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। লালমনিরহাটে পানিবন্দী হয়ে আছে 13টি ইউনিয়নের প্রায় 30,000 পরিবার। শরীফ আজাদ প্রীতম, 71। এদিকে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়ি বাঁধ ভেঙে পানি ঢুকে এখনো প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। 2 দিন থেকে জকিগঞ্জের আমলশিদে কুশিয়ারা নদীর পানি কিছু কমলেও বাঁধ উপচে পানি প্রবেশের কারণে জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বাড়ি থেকে এখনো পানি নামছে না, যে কারণে চরম ভোগান্তিতে এলাকাবাসী। এখনো পানির নিচে তলিয়ে আছে জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছবরিয়া, রারাই, বাখরশাল, জকিগঞ্জ পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের নরসিংহপুর সহ উপজেলার 122টি গ্রাম। 1 মাস ধরে প্লাবিত আছে বারহাল ইউনিয়নের নিদনপুর, মনতৈল, খিলগ্রাম সহ উপজেলার 122টি গ্রাম। বন্যা দুর্গত এলাকায় মানুষের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী। খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান তিনি। কোথাও খাদ্য না পৌঁছালে 333 নম্বরে ফোন করে জানাতে বলেন। বন্যায় ত্রাণ দেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। শেখ হাসিনার সরকারের আমলে একটি মানুষও দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন কাটাবে না বলেও জানান মুহিবুর রহমান। সামনে আরও একটি বন্যার হবার আশঙ্কা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন সেটি মোকাবেলায়ও কাজ করছে তার মন্ত্রণালয়। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কিভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমরা ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষের চাহিদা প্রয়োজন বিবেচনা করে বরাদ্দ পরিমাণ বাড়ানো হয়েছে। দেশের ফসল উৎপাদন পরবর্তী ক্ষতি 30%। বিশাল এই ক্ষতি কমাতে যন্ত্রের ব্যবহার বাড়ানো জরুরি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। এছাড়া কৃষকের উৎপাদনে ব্যাঘাত ঘটবে বলে সার বরাদ্দের টাকা নিয়ে সরকারের কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। এ খাতে বরাদ্দ অব্যাহত থাকবে। রবিবার রাজধানীতে কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 22 ব্যক্তিকে এপিআই 2021 পুরস্কার ও সম্মাননা পদক বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন সমবায় সমিতির মাধ্যমে কৃষককে ঋণ ও যন্ত্রপাতি সরবরাহ করতে পারলে আগামীতে আরও এগিয়ে যাবে কৃষিখাত। সারের জন্য কোনো টাকা বরাদ্দ নিয়ে আমরা বসে থাকলে চলবে না। সার না আসলে কৃষকরা আটকা পড়ে, আর কৃষকরা আটকা পড়া মানে হচ্ছে উৎপাদন কমে যাওয়া বা উৎপাদন না হওয়া। এরপরে ভর্তুকির প্রশ্ন তো আছেই। 54 টাকার সার 22 টাকা 23 টাকায় বিক্রি করা হয়, কত হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। সার আমদানি তো আমাদের সচিব কিন্তু সবসময় সজাগ, অ্যাডভান্স বুকিং দিয়ে রাখেন। ইপিবির দেয়া রপ্তানি তথ্যে কোনো ভুল ছিল না, তবে সমন্বয়ের অভাব ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন আগামীতে যেন এ ধরনের সমন্বয়হীনতা না থাকে সেদিকে খেয়াল রাখা হবে। রবিবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি বাংলাদেশ আয়োজিত ডিজিটালাইজেশন ইন্টারন্যাশনাল ট্রেড ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্যদিকে ব্যবসায়ী নেতারা বলছেন ভুল যেখানেই হোক এর খেসারত দিতে হচ্ছে তাদের। রপ্তানি প্রবৃদ্ধির ভুল তথ্য দেখিয়ে তাদের প্রণোদনা, কাটছাট সহ বেশ কিছু সুবিধা কমানো হয়েছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। গার্মেন্ট যে ভ্যালুটা এক্সপোর্ট করেছি সে ভ্যালুটাই আমি সুতা আর কাপড়টা টাকা দিয়ে আনছিলাম না বিনামূল্যে পেয়েছিলাম, সেটা ইজ নট ইম্পর্টেন্ট। আমার এক্সপোর্ট ভ্যালু কত হয়েছে, তো সেটা একটা অ্যাডজাস্টমেন্ট। সেখানে যে সমস্যাটা হয় যখন ইপিপি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে, যখন কম মূল্য আসে তখন তারা ভাবে, তো ওই একটা অ্যাডজাস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক আর ইপিবির মধ্যে করতে হবে। দেশের বিভিন্ন জেলায় উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের ফকিরহাটে রবিবার দুপুরে আটাক্কি সর্বজনীন শীতলা মন্দিরে বিভিন্ন বয়সী মানুষ রথযাত্রার উৎসবে অংশ নেন। পরে মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথ রশি দিয়ে টেনে বিভিন্ন সড়ক ঘুরে ভক্তরা মন্দির চত্বরে এসে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন শত শত ভক্তরা।
সকালে নেত্রকোনার দুর্গাপুরের 10 পূজা মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ভক্তরা জানান, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে মন্দিরে মঙ্গলঘাট প্রতিষ্ঠা করে শুরু হয় এই উৎসব। মূল মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নিয়ে বের হন ভক্তরা। তাই মন্দিরে মন্দিরে চলছে পূজা। দেশে জাতীয়ভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত বাহকের সংখ্যা 11.4%। এর মধ্যে নারীর তুলনায় পুরুষ বাহকের সংখ্যা বেশি বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে থ্যালাসেমিয়া সার্ভে 2024-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, এর মধ্যে নারীর সংখ্যা 11.2% এবং পুরুষের সংখ্যা 11.9%। 14 থেকে 35 বছর বয়সী বিবাহিত ও অবিবাহিত জনগোষ্ঠীর মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপটি করা হয়েছে 8,680 জনের উপর। এই জরিপে উঠে আসে রংপুর বিভাগে সবচেয়ে বেশি রক্তের থ্যালাসেমিয়া বহনকারী পাওয়া যায়। এর পরের অবস্থানে আছে রাজশাহী ও চট্টগ্রাম। জরিপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনার প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক সহ অন্য কর্মকর্তারা। যে প্রক্রিয়ায় থ্যালাসেমিয়া নির্মূল করা যাবে সেই প্রক্রিয়ায় মানুষকে জানানো। আমরা যদি ক্যারিয়ার টু ক্যারিয়ার বিয়েটা বন্ধ করে দিতে পারি, করতে পারি কিভাবে? তার জন্য যে প্রক্রিয়া আছে, রক্ত পরীক্ষা করা, যদি দুই পক্ষকে এই ব্যাপারটা বোঝানো যায়, কেউই অনাগত ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে চাইবে আমি বিশ্বাস করি না, কেউই চাইবে না। সারা দেশের প্রকল্প ভিত্তিক প্রায় 4,000 নারী স্বাস্থ্যকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরিচ্যুতরা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। চাকরিচ্যুত স্বাস্থ্যকর্মীরা বলেন, 30 জুন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নোটিশের মাধ্যমে 100টি উপজেলার 3,686 নারী কর্মীকে প্রকল্প শেষ হয় অব্যাহতি দেওয়ার কথা জানায়। অধিদপ্তরের এমন সিদ্ধান্তে গেল 24 জুলাই থেকে অনশন করেও কোনো লাভ হয়নি। দ্রুত তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানান। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন চাকরি হারানো স্বাস্থ্যকর্মীরা। সপ্তম দিনের মতো সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। পাশাপাশি মানববন্ধন ও কুশপুত্তলিকাও দাহ করা হয়। রবিবার সকালে নরসিংদীতে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে 400 কর্মকর্তা কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজারের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়েছে। হবিগঞ্জেও পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবি জানায়। পাশাপাশি চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানায়।